কক্সবাজারে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বাড়িঘর, সড়ক বেড়িবাঁধ বিপর্যস্ত, বিধ্বস্ত কৃষি ও মৎস্য খাত। পেকুয়ার পরিস্থিতি এখনও ভয়াবহ। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। নতুন করে সংবিধান লেখার সুযোগ নেই বললেন চিফ হুইপ। যেখানে আত্মসমর্পণ করুক, শেখ হাসিনাকে জেলে যেতে হবে। জুলাই হত্যায় 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল এ মাসেই। শাপলা হত্যাযোগ্য মামলার তদন্তও শেষ। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে সাবেক আওয়ামী নেতার এনা পরিবহন। দৈনিক 1.5 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে 179টি বাস জব্দের নির্দেশ থাকলেও পুলিশের কবজায় মাত্র 5টি। আদালতে যাবে দুদক। এবং বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ডালাসে পৌঁছেছে ফ্রান্স। ইয়ামালকে নিয়ে সতর্ক থাকলেও সমীহ করছে না ফরাসিরা। হাই ভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত ডালাস স্টেডিয়াম। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। নামছে বন্যার পানি, ভেসে উঠছে ধ্বংসের ক্ষতচিহ্ন। টানা 9 দিনের ভারী বর্ষণের পর কক্সবাজারে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির, তবে পানি সরে যেতেই স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। বিধ্বস্ত ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত সড়ক বেড়িবাঁধ, বিপর্যস্ত কৃষি ও মৎস্য খাত। দুর্যোগের পানি কমলেও ক্ষত সারানোই এখন বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের রামুর কালা খন্দকার পাড়ার রিকশা চালক মাহমুদুল হকের ঘরে এখনও বন্যার পানি। বৃষ্টি থেমেছে, কিন্তু তবুও কাটেনি দুর্ভোগ। কোমর পানি পেরিয়ে দেখছেন ভেঙে পড়া বসতি আর নষ্ট হয়ে যাওয়া সংসারের শেষ সম্বল। বাসার পানি উড়ি সব কাগজ সাবান নষ্ট হয়ে গেছে, গিরাফাড়া ভাঙে গেছে। গত 4 থেকে 12 জুলাইয়ে টানা ভারী বর্ষণে কক্সবাজারের রেকর্ড 823 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার 70টি ইউনিয়ন ও 4টি পৌরসভার প্রায় 49% এলাকা প্লাবিত হয়। পানিবন্দী হন অন্তত 2.5 লাখ মানুষ। বৃষ্টির প্রবণতা কমায় কোথাও কোথাও নামতে শুরু করেছে বন্যার পানি, কিন্তু অনেক এলাকা এখনো জলাবদ্ধ। পানিবন্দী মানুষগুলো এখনো লড়ছেন অনিশ্চয়তা আর সংকটের সঙ্গে। আল্লাহ কি ধরনের কষ্ট নয়, দূর দূর পানি মাঝে এঙ্গরি তিয়া রাইতিয়া পানি কষ্ট তো নবাব রাতিয়া লেমে না তো বুয়া বলছি ওয়া আলে বই যায় না। বন্যার পানি নামতেই সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে এবারের দুর্যোগে কক্সবাজারে প্রাণ গেছে 35 জনের। মৎস্য খাতে ক্ষতি প্রায় 46 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন 43,000 কৃষক। ভেঙে গেছে 44 স্থানে বাঁধ। ক্ষতিগ্রস্ত হয়েছে 2048 কিলোমিটার সড়ক, 79টি সেতু ও কালভার্ট, 1613টি বসতঘর এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠান। পানি উঠে যে 2-3 দিন বড়ি দিন ধরে খানা পিনা করতে হয় না, মানে ডাইল চাল দিয়ে টনসুলা দিয়ে মানে রান্না মারা করে। দুর্যোগ মোকাবেলার পর এবার পুনর্বাসন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বসবাস অনুপযোগী নেই, অনুপযোগী হয়ে গেছে, অর্থাৎ উপযোগিতা হারিয়েছে, আমরা সেগুলো মেরামত করে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে তাদেরকে পাশে থাকতে চাই। প্রাথমিক প্রতিবেদনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিসাবে উঠে এসেছে পেকুয়া উপজেলা, যেখানে প্লাবিত হয়েছে 95% এলাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এখনও পানিবন্দী বেশ কিছু এলাকা। পরিস্থিতির উন্নতি হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন 3 পার্বত্য জেলা। দুর্গম এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। জুলাই জুড়েই ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসের। আগামী 2 দিন সিলেট, সুনামগঞ্জ, উত্তরাঞ্চল সহ 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও ডুবে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ। শুধু সাতকানিয়া নয়, চট্টগ্রামে বাঁশখালী, চন্দনাইশের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। বাড়ির ভিতরে এতটুকু পানি,
তবে কি অবস্থা জীবন যেমন দুদিন আনাকারে আছে বুধবার দিন ঘরে ঢুকি দিয়ে বাইরে হয়ে যে গত কাজকর্ম করতে পারছে না ওই লোকটা কর্মীকে যেতে পারছে না। সোমবার সকালে দুর্গত এলাকায় বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় ত্রাণ। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন একদম 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। এদিকে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা গেছে বান্দরবনে, তবে ভারী বর্ষণ না হওয়ায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাটেনি দুর্ভোগ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়নে পানি নেমে গেছে, বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। এখন পরিষ্কার করছি, এখন যাইতেছি, তাও বাসায় পানি আছে। পাহাড়ি ডলে সুনামগঞ্জের তাহিরপুর বিশম্ভপুর সড়কের মোকামবাড়ির শক্তিয়ার খোলা অংশের 100 ও 300 মিটার সড়ক ডুবে গেছে। বিকল্প ব্যবস্থায় নৌকা দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। এদিকে সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে কুমিল্লায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর বিভিন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। ভারী বৃষ্টিতে সদর হাসপাতালের ওয়ার্ড প্লাবিত হয়। এদিকে জুলাই জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি এবং আগামী 2 দিন সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে, একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মী ছুটি বাতিল করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে সিভিল সার্জনদেরকে নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর। গত কয়েকদিনের অতিবর্ষণে তানজিল হাসনাত, সময় সংবাদ। বাংলাদেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনেই হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত। সোমবার রাতে কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা যা অভিযোগ করেন, স্লুইস গেটগুলো যথাযথভাবে পরিচালিত না হওয়ায় বন্যার ক্ষয়ক্ষতি বেড়েছে। এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি পাহাড় ধস রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে স্থানান্তর, বিকল্প আবাসনের ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়াতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রতিটি নিরন্ন মানুষের মুখে খাবার। আবহাওয়া পরিস্থিতি ভালো হবে এবং সেক্ষেত্রে আমাদের মূল ফোকাসটা থাকবে পুনর্বাসন কর্মসূচিতে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বসবাস অনুপযোগী নেই, আমরা সেগুলো মেরামত করে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে তাদেরকে পাশে থাকতে চাই। সচেতনতা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সরকার চেষ্টা করবে এই সমস্ত মানুষের জন্য বিকল্প আবাসস্থল তৈরি করে, বা সরকার উদ্যোগে সমতলে বিকল্প আবাসস্থল তৈরি করে দিতে চায়, জায়গা এবং তার ঘর বানিয়ে দিতে চায়। চট্টগ্রামে প্রবল বর্ষণে নষ্ট হয়ে যাওয়া কন্টেইনার বোঝাই আমদানি পণ্যের ক্ষতিপূরণ এবং অ্যাক্ট অফ গড নিয়ে বন্দর ও ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বেসরকারি অফডকে বৃষ্টির পানি ঢুকে বেশ কিছু কন্টেইনার বোঝাই পণ্য নষ্ট হয়ে গেছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করলেও অ্যাক্ট অফ গড অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। এ অবস্থায় নীতিগত সহায়তা চেয়ে সরকারের শীর্ষ পর্যায়ে যৌথ চিঠিও দিয়েছে 4টি ব্যবসায়ী সংগঠন। কমলদের রিপোর্ট। 5 দিনের টানা প্রবল বর্ষণে পুরো নগরীর মতো বন্দরের ইয়ার্ডও ছিল জলবদ্ধতা। জলমগ্ন ইয়ার্ডে কন্টেনার অংশবিশেষ ডুবে থাকার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বন্দরের মতো একই পরিস্থিতি ছিল কয়েকটি বেসরকারি অফডকেও। বৃষ্টির পানিতে কন্টেনার ডুবে থাকায় আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে গেছে বড় দাবি ব্যবসায়ীদের। আমাদের আমদানিকৃত মাল
সেনসিটিভ কিছু মাল থাকে, সেখানে পেপার মেটেরিয়ালস থাকে, সেখানে আমাদের আপনার লবণ থাকে, কেমিক্যালস থাকে, এই সবগুলো মিলে বিশাল একটা আমরা যারা রপ্তানিকারক আমাদের জন্য ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত বন্দর কিংবা অফডক কর্তৃপক্ষ বৃষ্টির পানিতে কন্টেনার বোঝাই পণ্য নষ্ট হওয়ার সত্যতা স্বীকার করতে নারাজ। এমনকি টানা বৃষ্টি এবং জলবদ্ধতার কারণে বন্দরে রাখা পণ্য, কার্গো ও কন্টেনারের কোনো ক্ষতি হলে অ্যাক্ট অফ গড অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে উল্লেখ করে ব্যবহারকারীদের প্রতি নোটিশও দিয়েছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেখানে আমাদের কন্টেনার এবং মালামাল সংরক্ষিত থাকে অথবা শেডে কোনো মালামাল ক্ষয়ক্ষতির রিপোর্ট এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো আমদানি বা রপ্তানিকারকের পণ্য, তাহলে ক্ষতিপূরণের বিষয়টা আসবে বা আসতে পারে। এই ড্রেনেজ সিস্টেমটা আপনাকে উন্নত করতে হবে, এই সমস্ত ব্যবস্থাগুলি বন্দরকে গ্রহণ করতে হবে। গ্রহণ না করে যদি আমি অ্যাক্ট অফ গড বলে এটাকে দায়ী এড়িয়ে যাই, তাহলে ভবিষ্যতে এগুলো হতে থাকবে, ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আমার অ্যাক্ট অফ গডের মতো কোনো ন্যাচারাল ডিজাস্টার তো কিছু হয়নি। যেটা হয়েছে এখন সেটা হলো যে অতিবৃষ্টি অ্যাক্ট অফ গডের কোড অফ কন্ডাক্টের পরে বলে আমরা মনে করি না। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর সেই আমদানি রপ্তানি কাজে সহায়তা করে আসছে বন্দর কেন্দ্রিক 21টি বেসরকারি অফডক। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি 21টি বেসরকারি অফডক দেশের অর্থনীতি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ঠিক তেমনি আমদানি রপ্তানি বাণিজ্যের সুনাম অক্ষুণ্ণ রাখতে পণ্যের নিরাপত্তা চান ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যতদিন জনগণ সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। জলাবদ্ধতা দূর করতে যত্রতত্র আবর্জনা না ফেলারও আহ্বান সরকার প্রধানের। বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারে আসার পর প্রথম বরিশাল সফরে গৌর নদীর বাটাজোরে নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমাবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা বেশি, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে এখন দেশের জন্য কিছু করা জরুরি। আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতো এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। সেই লক্ষ্যকে সামনে রেখে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। কর্মসূচি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। জনগণ যতদিন সঙ্গে থাকবে বিএনপি ততদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মতোই সব দলমতের মানুষকে একসঙ্গে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, দলমত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। প্রত্যেকে আমাদের যার যতটুকু অবস্থান আছে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে।
এর আগে বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রশিক্ষণরত সেনা সদস্যদের প্রশিক্ষণের খোঁজ দেন সরকার প্রধান। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। ইমরুল হাসান, সময় সংবাদ, বরিশাল। এদিকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকতে পারে, তবে তার জন্য যেন ঐক্য নষ্ট না হয়। বিগত 17 বছরের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গত 17 বছর দেশের সব বিএনপি নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন। তিনি আরও বলেন, বিগত নির্বাচনে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে দলকে জিতিয়ে নিয়ে এসেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনেও ঠিক সেভাবে সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জিতিয়ে নিয়ে আসতে হবে। ঐক্য থাকলে ফ্যাসিস্ট গুপ্ত কেউ ঢুকতে বা সুবিধা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ঐক্য ফাটল ধরলেই তারা সবাই সুবিধা নেবে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিরোধী দল, এমন মন্তব্য করে ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। সংবিধান সংশোধন কমিটিতে কারো নাম না দিয়ে অধিবেশন থেকে ওয়াকআউটের পর গণমাধ্যমে কথা বলেন নেতারা। এ সময় চিফ হুইপ বলেন, সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই, আলোচনার দুয়ার সবসময় খোলা রয়েছে। যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। 17 সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাব নিয়ে আলোচনা হয় সংসদের চলমান অধিবেশনে। এ সময় কমিটিতে দলের নাম না দিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। পরে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করার অর্থ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিরোধী দল। আপনি সংসদ মানবেন, সরকার মানবেন, জনগণের অভিপ্রায়ের এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না। গণভোটকে অস্বীকার করবেন, বলবেন 51% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তা 68.6% মানুষ যে গণভোটে বলেছে। জনগণকে আমরা কথা দিয়েছি, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এরপর সাংবাদিকদের ব্রিফিং করেন চিফ হুইপ। জানান, গণভোটের রায় উপেক্ষা করা হয়নি, সুযোগ নেই নতুন করে সংবিধান লেখার। সংবিধানের যে ধারাই আমি সংশোধন করি না কেন, সেটাই সংস্কার। আমরা তো গণভোটের রায় যদি ধরেন এইটাই আমরা গণভোটের রায় এই কাজটা করবো, সেটা তো আমরা সংবিধানে আনবো, আলোচনা করি। কাজটা তো তাই। আমি যাই কিছু করি, গণভোটের রায় দিচ্ছি, আমি সংবিধান সংশোধন করবো না, পরিবর্তন করবো কেমনে বলেন দেখি? আমি জানতে চাই, এটা আপনাদের কাছে জানতে চাই। আমরা নতুন করে তো সংবিধান লিখছি না। এসব মত বিরোধী নিষ্পত্তির জন্য আলোচনার দুয়ার সবসময় খোলা রয়েছে বলেও জানান চিফ হুইপ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা, জেলা ও উপজেলা হাসপাতালে 10 শয্যার ডায়ালিসিস সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি। অপরিকল্পিতভাবে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, যা প্যাকেটবন্দি অবস্থায় এখন বাঙ্গারির দোকানে যাচ্ছে। অনেক জায়গায় এক্সরে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার, প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার কিডনির, এবং প্রত্যেকটা উপজেলা সদরে মাননীয় স্পিকার 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি। অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, প্রতিটি উপজেলা হাসপাতাল 101 শয্যা করে চলতি বছরেই স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজি ল্যাব। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য সেবায়। নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ নানান উদ্যোগ নেয় সরকার।
চিকিৎসা সেবার পরিধি বাড়াতে এবার একগুচ্ছ নতুন নীতি নির্ধারণের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সকালে রাজধানীতে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যা করা হচ্ছে, স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজিক্যাল ল্যাব। We are going to extend the kidney dialysis system. 50 bed in the district medical college hospital dialysis, 10 dialysis beds in the district hospital and 10 dialysis beds in the উপজেলা level hospital. মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ পর্যায়ে একসময় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর যে সহজলভ্যতা ছিল তা আবার ফিরিয়ে আনা হবে। We are going to start a campaign after having the stock at the end of this month all over the country, family planning with Sukhi, Apon, condoms and other weapons used in the birth control. পরে তেজগাঁয়ের কেন্দ্রীয় ওষুধাগারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমে এসেছে হামের প্রকোপ। বর্তমানে যেসব মৃত্যু হচ্ছে সেগুলো জটিল নিউমোনিয়ার কারণে। হামের প্রকোপটা যে কমেছে, ইট হ্যাজ বিন অ্যারেস্টেড। 500,000 হাম তো সবসময় হতেই থাকে। জ্বর হয়, কাশি হয়, মায়েরা বাড়িতে ফালা রেখে বৃষ্টির দিন খেতখেতা স্যাঁতস্যাঁতা বিছনা ফেলে রাখে, কাশি হচ্ছে খেয়াল করে না, যখন একেবারে লাংটা শেষ হয়ে যায় তখন হাসপাতালে আসে। এদিন নির্ভুল সিবিসি পরীক্ষা নিশ্চিত এবং উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে একটি কোম্পানির পক্ষ থেকে 15টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন অনুদান দেয়া হয়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বা ভারত যেখানে আত্মসমর্পণ করুক, দণ্ডিত শেখ হাসিনাকে জেলেই যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য দেয়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2025 সালের 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে প্রায় 2 বছর ভারতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশে বা অন্য যে কোনো স্থান থেকে আত্মসমর্পণ করুক না কেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে জেলেই যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতি নির্ধারণে কোনো প্রভাব ফেলে না বলেও মন্তব্য করেন তিনি। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারে ওনার ব্যাপার। সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। একজন আসামি কি বক্তব্য দেয় সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না এবং নিবে না। শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক বার্তা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান। সবকিছু তো স্টেটমেন্ট দিয়ে, ঘোষণা দিয়ে, আপনাদেরকে বিবৃতি দিয়ে বলার কিছু নাই। এটা ভারতের সাথে আমাদের যে চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে সরকার আইনগত ও কূটনৈতিক দুই প্রক্রিয়াতেই প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কারণ শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যায় এবার বিচার শুরু হচ্ছে আমির হোসেন আমু, দীপু মনি সহ আওয়ামী লীগের 10 সাবেক এমপি মন্ত্রীর। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ায় চলতি মাসেই ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 21 জুলাই শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার অভিযোগপত্রও দাখিল করা হবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে এখন পর্যন্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও হাসানুল হক ইনুর বিচার শেষ হয়েছে। এর মধ্যে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 বছরের সাজা হয়েছে হাসানুল হক ইনুর।
দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে এবার সাবেক প্রভাবশালী 5 মন্ত্রী সহ আওয়ামী লীগ সরকারের অন্তত 10 জন এমপি মন্ত্রীর আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েই পর্যালোচনা শুরু করেছে প্রসিকিউশন। এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। তদন্তের অগ্রগতি বলতে দেখেন, দল হিসেবে যখন একটা অর্গানাইজেশনকে যখন আপনি চার্জ করবেন, তখন এই অর্গানাইজেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয়ই কিন্তু তার আনতে হবে। একটি দুটো ঘটনা না, অনেকগুলো ঘটনার সাথে হয়তো সম্পৃক্ততা আছে, সে কারণে এগুলো একটু সময়ের প্রয়োজন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আগামী 21 জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রিপোর্টটা যাচাই বাছাই করছি এবং সেটি দেখার পরে আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা যদি দেখি ইনভেস্টিগেশন সব ঠিকঠাক আছে এবং ইনভেস্টিগেশনের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে, তাহলে আমরা সেই রিপোর্ট গ্রহণ করব। সেটা 21 তারিখই হতে পারে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের 6টি মামলার রায় হয়েছে, আর বিচারাধীন রয়েছে 24টি মামলা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষে 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগের নথিপত্র হাতে পেয়েছে দুদক। যাচাই বাছাই শেষে হতে পারে একাধিক মামলা। এদিকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মডেল মসজিদ তৈরিতে অনিয়মের তদন্ত করা হবে। মুজিব বর্ষের কাউন্টডাউন যা চলবে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালন ও সারা দেশে 10,000-এর বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। দুদক বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ অন্যরা মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকার ক্ষতি সাধন করেছেন। 2025 সালের এপ্রিলে অনুসন্ধানে নেমে নথিপত্র চেয়ে 64 জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি দেয় দুদকের 7 সদস্যের অনুসন্ধানকারী দল। এরই মধ্যে বাংলাদেশ বেতারের সামনের মোরালের তথ্যসহ একাধিক নথিপত্র হাতে পেয়েছে সংস্থাটি। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকার বেশি অর্থ অপচয়ের অভিযোগে যে অনুসন্ধান চলমান রয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তাগণ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন, অনেক জায়গা থেকে তথ্য পেয়েছেন। দুদক জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU ও CIDর সমন্বয়ে অনুসন্ধানী দল কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের বিষয়গুলো যেহেতু এখানে জড়িত, সেজন্য বলা হচ্ছে যে এগুলো গুরুত্বপূর্ণ। এদিকে সংসদে এক এমপির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মডেল মসজিদ তৈরিতে অনিয়মের তদন্ত করা হবে। মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির অভিযোগেরও তদন্ত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আদালতের জব্দের নির্দেশের 1 বছর পরেও সড়কে বহাল তবিয়তে চলছে খন্দকার এনায়েতুল্লাহর এনা পরিবহন। 179টি বাস জব্দ করে বিআরটিসির জিম্মায় দেওয়ার নির্দেশ থাকলেও পুলিশ জব্দ করতে পেরেছে মাত্র 5টি বাস। দুদক বলছে, নির্দেশ বাস্তবায়নে পুলিশকে আবারও তাগিদ দিতে আদালতের দ্বারস্থ হবেন তারা। খলিলুর রহমানের ক্যামেরায় তাসলিম তৌহিদের রিপোর্ট। সড়ক দাপিয়ে বেড়ানো এনা পরিবহন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর পরিবহন। এই নেতার বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। চাঁদাবাজির প্রাথমিক সত্যতা মেলায় গত বছরের মে মাসে এনা পরিবহনের 179টি বাস জব্দের নির্দেশ দেন আদালত। আদেশে বলা হয়, পুলিশ বাসগুলো জব্দ করার পর বিআরটিসিকে বুঝিয়ে দিবে, আর বিআরটিসি তা পরিচালনা করবে। এনা পরিবহনের 179টি বাস জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার নির্দেশ দেন আদালত। কিন্তু 1 বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও জব্দ করা যায়নি, বরং বহাল তবিয়তে ব্যবসা করছে এনা কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে, আদালতের নির্দেশ বাস্তবায়নে বাধা কোথায়?
এনা পরিবহনের ডিপোতে গিয়ে দেখা যায় জব্দের তালিকায় থাকা বাসগুলো দিয়েই চলছে দূরপাল্লার ব্যবসা। তবে ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ থাকলেও খুলনা, বরিশাল, পটুয়াখালী ও কক্সবাজার রুটে বাসগুলো নিয়মিত চলছে। চালক ও শ্রমিকরা বলছেন, জব্দের আদেশের পর থেকে তাদের নানা ধরনের প্রশাসনিক ঝামেলায় পড়তে হচ্ছে। রানিংয়ে 2-4টা টিকিট বিক্রি করছে, এইটা দিয়ে আমাদের কোম্পানির প্রচুর লস হচ্ছে। একটা গাড়ি, একটা ড্রাইভার, স্টাফ সহ, সুপারভাইজার সহ দেখা গেলো একটা টিপ মাইরা হেরা যে কয়টা বেতন বা পরের দিন আবার বসে থাকে। গাড়ি যারা মালিক তাদের তো কিছু না ভাই, আমরা তো শ্রমিক, কিন্তু আমাদের তো পেটে লাথি মারা হচ্ছে। অবশ্য এনা পরিবহনের কর্মকর্তাদের দাবি, মালিক সমিতির দুর্নীতির সাথে এই পরিবহন ব্যবসার কোনো সম্পর্ক নেই। বিআরটিসিকে গাড়ি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট করার কথাও জানান তারা। এই গাড়িগুলি লোন নিয়ে ক্রয় করা, পুলিশ যদি কন্টিনিউয়াসলি আমাদের গাড়ি এগুলা আটক করে, সেই ক্ষেত্রে ব্যাংকের লোন পরিশোধ করা কোম্পানির জন্য জটিল হয়ে পড়বে। আদালতের নির্দেশনা অনুযায়ী বাসগুলো জব্দের মূল দায়িত্ব পুলিশের, কিন্তু ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে তালিকায় থাকা সিংহভাগ বাসেরই কোনো হদিস মিলছে না। বেশিরভাগ বাসই এখন ঢাকার বাইরে চালানো হচ্ছে। নির্দিষ্ট সময়কালের মধ্যে এই বাসগুলো আর মহানগরীতে থাকে না, এরা দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। আর ওই বাস থামিয়ে ওর ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার তো আছে, তাই না? ওটাকে পরীক্ষা করা তাৎক্ষণিকভাবে সবসময়ের জন্য কিন্তু আমাদের জন্য আসলে হয়ে ওঠে না। তবে আমরা একটা বিষয় নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা ইতিমধ্যে 5টা বাসকে আটক করেছি এবং আমাদের পরবর্তী যে তৎপরতা এটা আমাদের অব্যাহত আছে। দুদকের আইনজীবী বলছেন, বাসগুলো জব্দে গতি আনতে আবারও আদালতে দ্বারস্থ হবেন তারা। তো অনেকদিন সময় চলে গেছে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, রিসেন্টলি আমরা একটা কমিশনের পক্ষ থেকে মাননীয় মহানগর দারাজ আদালতে আমরা একটা দরখাস্ত দাখিল করব, পুলিশকে যেন পুনরায় রিমাইন্ডার দেওয়া হয়। খন্দকার ইনায়েতুল্লাহকে অনৈতিক সুবিধা দিতে বাস জব্দে গাফিলতির অভিযোগ তুলে গত নভেম্বরে দুদকে স্মারকলিপি দেয় নিরাপদ সড়ক আন্দোলন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার 14টি ব্যাংকে প্রভিশন ঘাটতি ছাড়িয়েছে 2,05,000 কোটি টাকা, যা ডিসেম্বরের প্রান্তিকের তুলনায় 7,500 কোটি টাকা বেশি। আর্থিক খাতের এমন পরিস্থিতি আন্তর্জাতিক রেটিং ও যে কোনো দেন দরবারে বড় উদ্বেগ হিসেবে দেখছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি ইচ্ছাকৃত খেলাপি ঋণকে বারবার পুরো তফসিল বা কুঋণের সুযোগ না দিয়ে অপরাধ হিসেবে তালিকাভুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। সিলিয়া সুলতানা রিপোর্ট। প্রভিশন ঘাটতি অর্থাৎ সম্ভাব্য খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলো পর্যাপ্ত সংরক্ষণ রাখতে ব্যর্থ হলে ব্যাংকগুলোর নতুন ঋণ বিতরণের সক্ষমতা কমে যায়, মূলধনের উপর চাপ বাড়ে এবং মুনাফা হ্রাস দেখা দেয়। গত ডিসেম্বরে এই প্রভিশন ঘাটতি 18টি ব্যাংকের ছিল 1,98,260 কোটি টাকা। 3 মাস পর 14টি ব্যাংকের মোট প্রভিশন ঘাটতি 2,05,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, যা প্রায় 7,500 কোটি টাকা বেশি। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি আমানতকারীদের আস্থা দুর্বল করা, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ানো এবং পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক রেটিংয়েও প্রভাব ফেলে। ব্যাংকগুলোর যখন আমরা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হিসাব করি, খেলাপি ঋণের হার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতে অনেক বেশি খারাপ। স্বাভাবিকভাবে প্রভিশনের ঘাটতির পরিমাণে অনেক বেশি, যার ফলে আমাদের কান্ট্রি রেটিংয়ের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে আমরা কস্ট অফ ক্রেডিট, আমরা যে বৈদেশিক সাহায্য বা ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যয় অধিক বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ দ্রুত আদায়, সুশাসন নিশ্চিত, ঝুঁকিভিত্তিক ঋণ ব্যবস্থাপনা জোরদার ও প্রয়োজনে মূলধন পুনঃসংস্থানে প্রভিশন ঘাটতি কমানোর একমাত্র উপায়। এই পরিমাণ প্রভিশনের জায়গাটা তৈরি হলো কোত্থেকে? ডিফল্ট থেকে। আর ডিফল্টের ব্যাপারটা এটা ইউ আর রাইট, আমরা ডিফল্টটাকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখি। তো এইটার যে পরিমাণ ক্রেডিটকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখতে পারবেন, তার থেকে বেশি যেটা উইলফুল, সেটাকে আমরা বরং অপারেশনাল রিস্কের ক্যাটাগরিতে রাখা উচিত বলে আমি মনে করি। অপারেশনাল রিস্কের কোন ক্যাটাগরি? এটা কিন্তু ক্রাইম, ফ্রড ক্যাটাগরিতে, ক্রাইমের ক্যাটাগরিতে। ঘাটতিতে থাকা 14টি ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এর মধ্যে সরকারি 4টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,02,000 কোটি টাকা এবং বেসরকারি 10টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,03,000 কোটি টাকা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দুই হাতে কাজ পাবার আশায় সরকারের কাছে একটি ইপিজেটের জন্য তীর্থের কাকের মতো প্রতীক্ষায় গাইবান্ধার 26 লাখ মানুষ। কেননা এই একটি ইপিজেটেই পারে বন্যা, খরা আর নদী ভাঙনে বিপর্যস্ত মানুষের ভাগ্য বদলাতে। প্রধানমন্ত্রীর 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি অনুযায়ী এই ইপিজেট হলে কাজ পাবে 5 লাখ মানুষ।
এমনটি বলছেন সরকার দলীয় এমপি। আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। বন্যা, খরা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এক জনপদ গাইবান্ধা। ভারী শিল্প বলতে কেবল রংপুর চিনিকল, সেটিও বন্ধ দীর্ঘদিন। প্রায় ২৬ লাখ মানুষের এ জেলায় শতকরা ৫৬.৭৪ ভাগ মানুষ কৃষি, ৩৪.০৪ ভাগ মানুষ সেবা খাত ও ৯.২২ ভাগ মানুষ শিল্প খাতে নিয়োজিত। কৃষি ছাড়া কাজের বিকল্প পথ না থাকায় দারিদ্র্যের দুষ্ট চক্রে ঘুরপাক খায় এ জনপদের মানুষ। এখানে কোনো ভারী কোনো শিল্পকলা অতীতে নাই, এখনো বর্তমান নাই। সে কারণে বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে ইপিজেড অবশ্যই দরকার। দরিদ্র জনগোষ্ঠীর এই বেকারত্ব দূরীকরণের জন্য ইপিজেড খুবই প্রয়োজন। অতি দ্রুত সরকারের উচিত গাইবান্ধা যত ইপিজেডটা হয় সেজন্য ব্যবস্থা নেওয়া। ইপিজেড নির্মাণের জন্য রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে বেবজার কাছে জায়গাও হস্তান্তর করে শিল্প মন্ত্রণালয়। প্রস্তাবিত এই ইপিজেড থেকে ৭০ কিলোমিটার দূরে সৈয়দপুর বিমানবন্দর, ৩২ কিলোমিটার দূরে হিলি স্থলবন্দর, ৩৪ কিলোমিটার দূরে বগুড়া বিমানবন্দরের অবস্থান। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এই এরিয়ার আমার যদি একটা এখানে ইপিজেড হতো, ওই লোকগুলো এখানে কাজ করতে পারতো এবং ওইখানকার চেয়েও কম বেতনে তারা কাজ করতে পারতো, কিন্তু তারপরও তাদের জীবন মান উন্নত থাকতো। স্থানীয় সংসদ সদস্য বলছেন, ইপিজেড বাস্তবায়ন হলে মানুষের কর্মহীন হাতে যেমন কাজ জুটবে, পাশাপাশি রক্ষা হবে সরকারের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। গভর্নমেন্টের যেহেতু ১ কোটি কর্মসংস্থানের মধ্যে ৫ লাখ এখান থেকেই সম্ভব, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অ্যান্ড এক্সটেন্ডেড। সো এটা গভর্নমেন্টের প্রায়োরিটিতে আছে, আমরা চেষ্টা করছি। রংপুর চিনিকলের বাগদা ফার্মের ১,৮৪২ একর জমির মালিকানা নিয়ে বিরোধ মিটিয়ে ইপিজেড বাস্তবায়নের দাবি ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ২ মাসেরও বেশি সময় ধরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে বন্ধ ভারতীয় পাথর আমদানি। এতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে বন্দরটি। বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা, পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানি বন্ধ রাখায় রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়েছে। সুফিয়ান আল হাসানের রিপোর্ট। নেই পণ্য খালাসের ব্যস্ততা, বেকার শ্রমিকরা। এটি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। আগে টনকে টন ভারতীয় পাথর আমদানি হলেও এখন নেই সেই সুযোগ। ওভারলোডিং ঠেকাতে ট্রাক প্রতি সর্বোচ্চ ২৫ টন পাথর পরিবহনের নিয়ম চালু করায় গত ২ মাসের বেশি সময় ধরে বন্ধ আমদানি। নতুন নিয়মে দাম নিয়ে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা না হওয়ায় রফতানিও বন্ধ রেখেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে বেড়েছে ভুটানের পাথরের দাম। ভারত থেকে মাল আসতেছে না, এটা ওভারলোডের একটা সমস্যা চলতেছে গত ২-২.৫ মাস থেকে, তার জন্য আসতেছে না। ভুটান যে গাড়িগুলো ঢুকতেছে এগুলা মনে করেন যে আকাশ ছোঁয়া দাম। বাংলাদেশের ইম্পোর্টাররা যে পাথরগুলো নিয়ে আসতেছে তাতে লাভবান হতে পারতেছে না। ভারতীয় পাথর আমদানি বন্ধ থাকায় প্রত্যাশিত রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ২০২৪-২৫ অর্থ বছরে আমাদের টোটাল রাজস্ব আদায় হয়েছিল ৮৭ কোটি টাকা, আর ২৫-২৬ অর্থ বছরে সেটা আদায় হয়েছে ৯০ কোটি টাকা। সেখানে আমাদের প্রবৃদ্ধির হার হলো 4.11%। ইভেন আরও একটু বাড়তো এটা, কারণ হলো ভারত থেকে বর্তমানে যে সমস্ত রিভার স্টোনগুলো আসতো এগুলো বর্তমানে বন্ধ আছে, যে জন্য রাজস্ব কিছুটা আমরা পিছিয়ে আছি। আগে ভারত থেকে একটি ট্রাকে ৫০ থেকে ৬০ টন পর্যন্ত পাথর আসতো। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। যশোরে যুবদল নেতা রুবেল হোসেনের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় বাঘারপাড়া খাজুরা বাজারে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ জনতা ঘাতক রাব্বির বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত রুবেল হোসেন বন্দনবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সোমবার দুপুরে উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা করে রাব্বি ও তার সহযোগীরা। অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম। মানুষ রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, কিন্তু বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
সোমবার বিকেলে ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে 11 দলীয় জোটের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নির্বাচিত হয়ে আপনারা যে এটাকে অস্বীকার করছেন, এটাই হচ্ছে অন্তহীন প্রতারণা। আপনারা বরং জুলাই সনদ না মেনে গণভোটের গণরায় কার্যকর না করে গোটা জাতিকে সংঘাতের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তদন্ত বিভাগের একজন মেডিকেল টেকনোলজিস্ট কিন্তু পরিচয় দিতেন দন্ত চিকিৎসক হিসেবে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে প্রেসক্রিপশনও দিচ্ছিলেন। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে তার চেম্বার। একই সঙ্গে করা হয়েছে 50,000 টাকা জরিমানা। রেদন হিমেলের রিপোর্ট। রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় ব্যক্তিগত চেম্বার খুলে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট রবিউল ইসলাম। অভিযোগ, নিজেকে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখা, প্রেসক্রিপশন এবং চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শাহানের নেতৃত্বে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে রোগী দেখা ও প্রেসক্রিপশন দেওয়ার প্রমাণ পাওয়ার পাশাপাশি চেম্বার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে 50,000 টাকা জরিমানা করা হয় এবং চেম্বারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে এ মর্মে লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হয়। এটা বলেন তো কি করতে পারে টেকনোলজিস্টরা, কি করতে পারে বলেন আমাকে। ধরে নাও, হ্যাঁ স্যারকে কাগজ দিচ্ছি তো, আপনি বলেন না টেকনোলজিস্টরা কি কাজ করে একটু বলেন। জেলা প্রশাসন বলছে, সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর ডিপ্লোমাধারী ডেন্টাল টেকনোলজিস্টদের ব্যক্তিগতভাবে রোগী দেখা কিংবা প্রেসক্রিপশন দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। কেউ যদি ওনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ইতিপূর্বে, মানে এই পর্যন্ত, তাহলে ওনারা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধের মাধ্যমে যেহেতু ক্ষতিগ্রস্ত, তার ওনার সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে বা বিধি মোতাবেক আইন মোতাবেক ওনারা অভিযোগ দাখিল করতে পারেন। সেই অনুযায়ী যে আদালত আছেন, বিজ্ঞ আদালত ব্যবস্থা গ্রহণ করে। জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ চিকিৎসা সেবা ও ভুয়া পরিচয়ে রোগী দেখার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। মুন্সিগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পদ্মা উত্তর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চক্রটির বাকি সদস্য গ্রেপ্তার ও উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্ত কাজ চলছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ সহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নম্বর প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করার কারবার করে আসছে। স্কুলের অভাবে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের খারজানির চরের বাসিন্দারা। চরের শতাধিক পরিবারের শিশুরা জন্ম থেকেই বড় হচ্ছে নিরক্ষরতার অন্ধকারে। সম্প্রতি বিষয়টি নজরে আসে স্কুল সুরক্ষা কার্যক্রমের সদস্যদের। সেখানে একটি অস্থায়ী তাঁবু টাঙিয়ে বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রমত্তা ব্রহ্মপুত্রের বুক চিরে জেগে থাকা এক বিচ্ছিন্ন জনপদ গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার খারজানির চর, যেখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে 2 যুগেরও বেশি সময় ধরে বাস করছে শতাধিক পরিবার। নদী দিয়ে বিচ্ছিন্ন এই চরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আর এই ভৌগোলিক দূরত্বের কারণে চরের শিশুদের জন্য গড়ে ওঠেনি প্রাথমিক শিক্ষার ন্যূনতম কোনো ব্যবস্থা। এতে বছরের পর বছর এখানে তৈরি হচ্ছে এক নিরক্ষর প্রজন্ম। অভিভাবকরা বলছেন, সরকারি বেসরকারি কোনো উদ্যোগ না থাকায় এখানে দীর্ঘদিনেও গড়ে ওঠেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। আগে স্কুল আসলে আমরা যেতে পারিনি, এখন স্কুল খুলছে আমরা আসি। আজ চলে স্কুল আসলো না, কালকে বই দিয়ে গেছিল, এখন থেকে পড়ি। এই এলাকায় কোনো স্কুল নাই, সেজন্য বাচ্চারা লেখাপড়া করতে পারে না। আমাদের এখানে যদি সরকারিভাবে এবং কোনো এনজিওর মাধ্যমে কোনো স্কুল হতো, হয়তোবা আমাদের এই বাচ্চাগুলোকে ভালো করে পড়াশোনা করানো যেত। সম্প্রতি বিষয়টি নজরে আসে সমাজসেবা অধিদপ্তরের ইউনিসেফের শিশু সুরক্ষা কার্যক্রমের জেলা সদস্যদের। স্থানীয় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় চরে অস্থায়ী তাঁবু টাঙিয়ে বিভিন্ন বয়সী শিশুদের বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। স্কুল নাই বিদায়
এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, আমরা এই জন্য উদ্যোগ নিছি যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে। এদিকে বিষয়টি অবগত ছিলেন না জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি সেখানে সরেজমিন পরিদর্শন করে এই আমাদের সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে তাদের শিক্ষা নিশ্চিত করার জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানির চরে বর্তমানে প্রাথমিক শিক্ষার উপযোগী শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বছরের পর বছর সংস্কারের অভাবে থাকা পঞ্চগড়ের দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এখন ঝুঁকিপূর্ণ। দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল, খসে পড়ছে পলেস্তরা। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। বিস্তারিত থাকছে সোহাগ হায়দারের রিপোর্টে। খসে পড়ছে ভবনের পলেস্তারা, বেরিয়ে গেছে রড, দেয়াল জুড়ে বড় বড় ফাটল। ধসে পড়ার শঙ্কায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম। পঞ্চগড় সদর উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। গত জুন মাসে বিদ্যালয়ের 3টি শ্রেণী কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে আসে। পাশাপাশি দেয়ালে বড় বড় ফাটল দেখা দেয়। এ অবস্থায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম। রুমে প্লাস্টারগুলো ভেঙে মাটিতে পড়ে গেছে, এই জন্য আমরা ভয়ে ক্লাসে ভিতরে ঢুকি না। মাঠে ক্লাস করতে আমাদের খুবই কষ্ট লাগে। আমাদের পড়তে ও লেখাপড়া করতে মনটা অন্যদিকে চলে যায়। ব্ল্যাকবোর্ড দিতে পারছি না, ভালো বুঝাইতে পারতেছি না। সেই সাথে আমরা কর্তৃপক্ষের কাছে একটা আবেদন যে দ্রুত ভবনের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা হয়। বৃষ্টি আসলে বসে থাকে, বাচ্চাগুলোর শিক্ষা হয় না। বাইরে ক্লাস করাচ্ছি, রোদের মধ্যে ক্লাস করাই তো আমাদের খুব কষ্ট হয়। খুব রোদ হলে বাচ্চাগুলো থাকে না, ছুটাছুটি করে যেদিক সেদিক যায়, অন্যের বাড়িতে চলে যায়। বৃষ্টি হলে যদি একটু বৃষ্টি হয় পাশের বাড়িগুলোতে দৌড় মারে। আমাদের এই বিদ্যালয়ে একটি দ্রুত ভবন দেওয়া হোক। জেলা প্রশাসন জানিয়েছে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে। পুরনো জরাজীর্ণ ভবন সরিয়ে সেখানে একটি নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণের প্রক্রিয়া চলমান। দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1992 সালে প্রতিষ্ঠিত হয়। 1997 সালে নির্মিত হয় বিদ্যালয়ের বর্তমান ভবনটি। 2020 সাল থেকে ভবনটি হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বৈরী আবহাওয়ায় কক্সবাজারের কুতুবদিয়ার গভীর সাগরে ট্রলার ডুবির ঘটনায় 4 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ট্রলারটিতে থাকা আরও 7 জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও 1 জেলে নিখোঁজ রয়েছেন। পুলিশ জানায় সোমবার ভোর 4:30টার দিকে কুতুবদিয়া উপকূল থেকে দূর গভীর সাগরে দুর্ঘটনাটি ঘটে। বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ আমজাখালীর নুরুল আফসারের মালিকানাধীন FB ফকিরা মসজিদ নামে ফিশিং ট্রলারটি 12 জন মাঝি মোল্লাকে নিয়ে মাছ ধরতে সাগরে যায়। ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়। জিও ব্যাগ দিয়ে তিস্তার ভাঙন ঠেকাতে 210 কোটি টাকা ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। নদীপাড়ের মানুষের অভিযোগ, অস্থায়ী এসব প্রতিরোধ ব্যবস্থা দীর্ঘমেয়াদে কোনো সমাধান নয়, বরং এতে অপচয় হচ্ছে সরকারের বিপুল পরিমাণ অর্থ। অধিকার কর্মীদের মতে তিস্তা সুরক্ষায় মহাপরিকল্পনা ছাড়া কোনো জোড়াতালি প্রকল্প কাজে আসবে না। শাকিল মাহমুদের ছবিতে আরও থাকছে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। কান্দতে হইলাম সারা, আর তো কান্দন বেড়ায় না। গেল 2 বছরে ইদ্রিস আলী বয়াতির বসত ভিটা গিলে খেয়েছে তিস্তা। সব হারিয়ে এখন তার যাযাবর জীবন, আর পরিবারের বাকি 6 সদস্য জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছে রাজধানীতে। শুধু ইদ্রিস আলী নয়, তিস্তাপাড়ের লাখো মানুষের গল্পটা একই। প্রজন্মের পর প্রজন্ম তিস্তার সঙ্গে যুদ্ধ করেই টিকে আছে এই অঞ্চলের মানুষ। নদী খনন ছাড়া আমাদের এইবার কোনো লোকের কোনো কাজ হবে না, খনন হলে কাজ হবে। 3টে গ্রাম ভাগিয়েছে, আসিয়া কায় কোটে যে খুশাইছে, কুতি গেছে নাই যায়, কোনো নির্দর্শন নাই। বস্তা দিতেছে, ভাঙি যাচ্ছে, এটা আমাদের ক্ষতি। আবার এখান থেকে বালু উত্তোলন হচ্ছে, বস্তা করতেছে। এখন আপাতত এখন ফেলবার লাগছে, এখন এটা তো জ্বরের তাপে টাটিত ঘুরে এই সেরকম হয়েছে আর কি।
210 কোটি টাকা ব্যয়ে তিস্তার 44টি পয়েন্টে জিওব্যাগ দিয়ে ভাঙন রোধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। অন্তর্বর্তী সরকারের সময় ন্যায় প্রকল্প নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন, যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি ভাঙন রক্ষায় ভূমিকা রাখবে এই প্রকল্প। আর কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তা পাড়ের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা হবে। ভাঙনের যে তীব্রতা অনেকটাই প্রশমিত হয়েছে। হয়তো চরাঞ্চলগুলোতে এখনো কিছু ভাঙন রয়ে গেছে, সেগুলো পরবর্তীতে পরিকল্পনায় রয়েছে। অধিকার কর্মীদের মতে তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বিচ্ছিন্ন প্রকল্প দিয়ে তিস্তার আগ্রাসন থামানো সম্ভব নয়। তিস্তা মহাপরিকল্পনার বিকল্প অন্য কোনো প্রকল্প নিলে, জোড়াতালির কোনো প্রকল্প নিলে এই এলাকার উন্নয়ন তো হবে না, নদীর উন্নতি যেমন হবে না, নদীকেন্দ্রিক যে অর্থনৈতিক পুনরুদ্ধার সেটা কিন্তু সম্ভব হবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর নতুন করে আশার কথা শুনছেন নদীপাড়ের মানুষ। তবে শুধু প্রতিশ্রুতি নয়, অপেক্ষায় বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কুড়িগ্রামের 40টি পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসের ভাঙনে বসতভিটা হারিয়েছে অন্তত শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাটবাজার। তবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে ভাঙন কবলিত বেশিরভাগ এলাকায় জিওব্যাগ ফেলার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বাদশা সৈকতের তথ্য এবং জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নৌকায় তোলা হয়েছে এক পরিবারের ঘরের চাল, খুঁটি, থালাবাটি সহ সকল আসবাবপত্র। চোখে মুখে অনিশ্চয়তায় বসতভিটা ছেড়ে কোনো এক নদের বুকে জেগে ওঠা নতুন কোনো চরে আবার বসতি করা। প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করা পৈতৃক বসতভিটা খেয়েছে এই নদ। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়ার এই পরিবারের মতো একই গল্প আরও 14টি পরিবারের। সর্বনাশা দুধকুমার নদের তীব্র ভাঙনে নিজ বসতভিটা ছেড়ে এক অজানার যাত্রী হয়েছেন তারা। চিলমারির রানীগঞ্জ, শাখাহাতি, নাগেশ্বরীর বামনডাঙ্গা, ফুলবাড়ির গোরখমণ্ডল, বাজারহাটের রামহারি সহ 9 উপজেলা দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 40টি পয়েন্ট জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় শতাধিক পরিবারের বসত ভিটা সহ আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। কেন এই নদী এলাকায় ভাঙবে লাগছে? সরকার কিসের জন্য নদীর কাজ না করে? পানি উন্নয়ন বোর্ড যা বস্তা দেয়, এই বস্তার পরিমাপে হয় না। এখনো এই পর্যন্ত আসছে যে আরো যে কত দূর ভাঙবে এই বছরে বলা যায় না। 20টার মতন আমার নৌকা দিয়ে আমি নিয়ে গেছি। এই জায়গায় তো পরিস্থিতি খুবই খারাপ। এদিকে নদ নদীর পানি উঠানামার সঙ্গে ভাঙনের কবলে পড়া 40টি পয়েন্টের মধ্যে 30টিতে ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নেয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে 33টি পয়েন্টে জরুরি ভিত্তিতে জিওব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন শুরু করেছি। এই কাজগুলোর দৈর্ঘ্য হচ্ছে 4 কিলোমিটার। এর বাইরে যেসব জায়গা ভাঙন কবলিত আছে আমরা পর্যবেক্ষণে রেখেছি, পর্যায়ক্রমে সেগুলোতেও কার্যক্রম হাতে নেওয়া হবে। জেলার 16টি নদ নদীর মধ্যে ভাঙন প্রবণ প্রায় 300 কিলোমিটার অরক্ষিত পাড় জুড়ে প্রতি বছর বর্ষা এলেই 40 থেকে 50টি পয়েন্টে শুরু হয় ভাঙন। সময় সংবাদ, কুড়িগ্রাম। মুন্সিগঞ্জে পদ্মার প্রবল স্রোতে সদ্য নির্মিত তীররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। শিমুলিয়া থেকে দিঘির পাড় 16.87 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা সেতুর বাম তীর রক্ষায় 527 কোটি টাকার প্রকল্পের স্থায়ী বাঁধের গাউদিয়ায় ভাঙনে নদী তীরে আতঙ্ক দেখা দিয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। সময় ধরেও কিন্তু এখানে এই বাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি। কয়েক দফায় কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে এবং এই প্রকল্পের অগ্রগতি কিন্তু তারা বলছেন 90%। মানে এই প্রকল্পের একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে যে স্থায়ী বাঁধে ধস পড়েছে, এতে কিন্তু সংখ্যা বেড়েছে, কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই উত্তাল পদ্মার পাশে যে এই বড় প্রকল্প, এই বড় প্রকল্পের কাজের যে কতটা ত্রুটি হয়েছে সেটাই কিন্তু স্থানীয়রা বলছেন এবং তারা কিন্তু এখন রাতের ঘুম তাদের কিন্তু হারাম হয়ে গিয়েছে এবং এই পদ্মায় যে তীব্র স্রোত, এই স্রোতের মাঝে যে এই বাঁধে ভাঙন দেখা দিয়েছে, এতে কিন্তু তারা চিন্তা করছেন যে কোনো সময় অন্য যে কোনো প্রান্তে এই ভাঙন শুরু হতে পারে এবং এই পানি উন্নয়ন বলছেন যে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে এমনটি হয়েছে, কিন্তু এটি কিন্তু মানতে নারাজ এই স্থানীয় পদ্মাপাড়ের মানুষ। তারা বলছেন যে
এই পদ্মা সেতু হওয়ার পরে যে এই অঞ্চলের যে নদীর নানা রকম গতিপথ পরিবর্তন, এগুলো কিন্তু জরিপ করার পরেই তারা স্থায়ী প্রকল্পের এই কাজ শুরু করেছে। এবং এই স্থায়ী প্রকল্প করবার পরে যে এভাবে ভাঙন দেখা দিয়েছে, এটি কিন্তু তারা বলছেন এটি সংস্কার। এবং ভাঙন এলাকাকে যদি আমরা একটু দেখাতে পারতাম আপনাকে যে কিভাবে ভেঙেছে এবং সেখানে কাজের মানটা কতটা, দেখেই সারা চোখে বোঝা যাচ্ছে যে যথাযথ ছিল না। এবং স্থানীয়রা বলছেন যে এখানে কিন্তু অনেকটা গভীর হয়েছে এবং ঘূর্ণি স্রোত রয়েছে এবং এই অংশে তারা এই ভাঙন দেখা দেওয়ার পরে কিন্তু প্রচুর ব্লক আরো ফেলা হয়েছে। এরপরে কিন্তু ঝুঁকি মুক্ত হয়নি এই এলাকাটি। এবং এই যে প্রায় 16.87 কিলোমিটার যে এলাকাটি রয়েছে, সেই বিশাল এলাকা জুড়ে কিন্তু এই বাঁধ চলছে এবং এই বাঁধের যে চূড়ান্ত পর্যায়ে এখন কাজ চলছে, সে বিভিন্ন স্থানে কিন্তু এরকম ত্রুটি রয়েছে। এবং এই যে পানি উন্নয়ন বোর্ডের যে কাজের মান এবং বিভিন্ন ঠিকাদার যে কাজগুলো করছে, সেই ঠিকাদারদের কাজের মান নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, একই সঙ্গে যে এই যে স্থায়ী বাঁধ এবং বাঁধের তীরবর্তী মানুষের যে স্থাপনা রয়েছে, কৃষি জমি রয়েছে, নানা রকম সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে, সেগুলো নিয়ে শঙ্কা এবং 80-র দশক থেকে যে হয়ে যায় এবং এই এলাকার যে 3 ভাগের 1 ভাগ নদীতে বিলীন হয়ে যায়, সেখানে কিন্তু এলাকার মানুষ এখন ক্ষত বিক্ষত ভাঙনে এবং এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের কিন্তু দাবি তারা জানিয়েছেন। যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। খানাখন্দে ভরা সড়ক, ড্রেনেজ ব্যবস্থা নেই সংস্কার। দিনাজপুর পৌরসভার বেহাল দশায় ভোগান্তিতে বাসিন্দারা। ঠিকাদারের কাজের তদারকি না থাকায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ হচ্ছে না। সংস্কারের নামে মাসের পর মাস ফেলে রাখায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়ক। যদিও পৌরসভা কর্তৃপক্ষ বলছে দ্রুত শেষ করা হবে কাজ। গোলাম মহিদুল্লাহের তথ্য এবং মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। কোথাও গর্ত, কোথাও ভাঙা, আবার কোথাও বা ময়লা পানিতে ডুবে আছে পুরো সড়ক। দিনাজপুর পৌর এলাকার 12টি ওয়ার্ডে প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। প্রতিদিনই বিভিন্ন কাজে যাতায়াত করতে হয় তাদের, অথচ শহরের প্রায় 50% রাস্তা খানাখন্দে ভরা। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। প্রায় 4-5 মাস হচ্ছে এই রাস্তা ঠিক করছে না। সরকারকে বলবো যদি তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করে দেয়। বৃষ্টির সময় যদি সাইকেল নিয়ে আমরা যেতে চাই তখনও পড়ে যাই। একটা গাড়ি গেলে আরেকটা গাড়িতে রাস্তাতে চুপচাপ বসে থাকতে হয়, দীর্ঘক্ষণ লাইন ধারে থাকে। কিছুদিন আগে এক বাচ্চা এখান থেকে পড়ে যায়, তার হাত পা ভেঙে গেছে। এই রাস্তাটা খুব কাজ ধীরগতিতে হচ্ছে, এই রাস্তা দিয়ে আসা অসম্ভব হয়ে যায়, বৃষ্টির সময়টা ভর্তি হয়ে যায়। এদিকে রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ হবে, দায় সারা জবাব পৌর কর্তৃপক্ষের। আমরা আশা করছি যে আমাদের এলজিডির মাধ্যমে আরইউটিডিবির প্রকল্পের একটা চলমান রয়েছে, যেখানে 50 কোটি টাকার কাজ চলমান রয়েছে। এই প্রকল্পে 7 কিলোমিটার বিসি রোড হবে এবং আরসিসি রোড 550 কিলোমিটার হবে। পৌর এলাকায় রাস্তা আছে 187.14 কিলোমিটার। এর মধ্যে 122 কিলোমিটার পাকা আর কাঁচা রাস্তা 44 কিলোমিটার। সময় সংবাদ, দিনাজপুর। দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্যস্ততম ঘোড়াঘাট বিরামপুর রেলগেটের স্বয়ংক্রিয় গেটবার দীর্ঘদিন ধরে বিকল্প হিসেবে বাঁশ ও দড়ি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছে যাত্রী ও যানবাহন। দ্রুত গেটবার মেরামতের আশ্বাস রেল কর্তৃপক্ষের। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবিতে রিপোর্ট। স্বয়ংক্রিয় গেটবার নষ্ট থাকায় ট্রেন আসার সময় গেটম্যানরা বাঁশ ও দড়ি ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। অনেকে তাড়াহুড়া করে বাঁশ বা দড়ির নিচ দিয়ে পার হওয়ার চেষ্টা করছেন। ঢাকা দিনাজপুর মহাসড়কের এই গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে, কিন্তু প্রায় 2 মাস ধরে স্বয়ংক্রিয় গেটবার নষ্ট থাকায় আশঙ্কা বাড়ছে দুর্ঘটনার। স্থানীয়দের অভিযোগ, ডিজিটাল যুগেও এমন গুরুত্বপূর্ণ রেলগেট বাঁশ দড়ির উপর নির্ভর করা দুঃখজনক। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আগুন তো দড়ি দিয়ে আটকাছে, অনেক সময় দুপাকা করে আটকায়। রেলগেটটার যে একটা ভূমিকা নিয়ে যে কাজ করবে, সে কাজের কোনো উদ্যোগ নাই। দড়ি মানে হাতে অন্ধকারে তো এত কোনো গ্যারান্টি, ধাক্কা খায় মোটর টোটর সব চলে যাবে। বেরিয়াল সব আনি ফেলা রাখছে, ইটাও আনি রাখছে রাস্তায়, খালি কাজ করবে, এই জন্য দেরি করতেছে। ডিজিটাল যুগে
সেখানে এখনো দড়ি বেঁধে মানুষকে থামানো হচ্ছে। গেটম্যান জানান গেটবারটি নষ্ট হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে নষ্ট গেটবারটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিরামপুর রেল স্টেশনের মাস্টার। রেল গেটে ব্যারিয়ার গুলা নষ্ট হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো ঠিক করা হয়নি। এভাবে ঝুঁকি নিয়ে আমাদেরকে দায়িত্ব পালন করা লাগতেছে। 17 ফিট, সেটাতে আমার একটা সিকোয়েল মেজারমেন্ট ছিল, একটা গেটের বিমের মেজারমেন্ট ছিল। এখন যেহেতু এটা বড় হয়ে গেছে, এই অনুপাতে এখনো বারটা তৈরি হয়নি, যে কারণে আমরা আপাতত দড়ি দিয়ে কাছে হাঁটতেছি। এই রেল গেট দিয়ে প্রতিদিন 12 জোড়া আন্তনগর ও মেল ট্রেন চলাচল করে। সময় সংবাদ, হিলি। যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনা, চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে সৃষ্টি করছে পরিবেশ বিপর্যয়, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। নীলফামারী জলঢাকা পৌরসভার ময়লার ভাগাড়ে অতিষ্ঠ পৌরবাসী, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ভ্রাম্যমাণ ডাস্টবিন চুরি হওয়াতে এ সমস্যার সৃষ্টি হয়েছে, দ্রুত সমাধান করা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনা, চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে সৃষ্টি করছে পরিবেশ বিপর্যয়, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। এমন চিত্র নীলফামারী জলঢাকা পৌরসভার প্রধান সড়কের 2 পাশের। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় নাক বন্ধ করে চলাচল করতে হয় পথচারী ও বাসিন্দাদের। নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় সড়কের পাশে কয়েকটি স্থানে আবর্জনা ফেলছে পৌর কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন বাজার ও আবাসিক এলাকার প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন না থাকায় ময়লা ফেলছেন বাসিন্দারা। এতে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ বয়োবৃদ্ধরা। দ্রুত সমস্যার সমাধানের দাবি পৌরবাসীর। চলাফেরা করতে অসুবিধা হয় ময়লার কারণে, এখানে হাঁটাচলা করতে অনেক গন্ধ লাগে। গন্ধের জন্য এলাকায় থাকা যায় না। আমি পৌরসভাও গেছিলাম, পৌরসভা তো বলছি আমরা চাই এখানে যাতে এগুলা থাকে না আর কি, আর রাখলেও একটু মানে এমন সিস্টেমে রাখবে যাতে মানুষের কোনো সমস্যা হয় না। এদিকে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং ডাস্টবিন বসিয়ে সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বেশ কয়েকটা ডাস্টবিন প্রতিস্থাপন করা হয়েছে, জনগণ যাতে সেই সংশ্লিষ্ট ডাস্টবিনে যাতে ময়লা আবর্জনা ফেলে। এজন্য চেষ্টা করছি আমরা পরিচ্ছন্ন কার্যক্রম ভালো রাখার জন্য। বাকিটা সবার সহায়তা আমরা কামনা করি। প্রায় 29 বর্গ কিলোমিটার জলঢাকা পৌরসভার মোট জনসংখ্যা 81,385 জন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে গাইবান্ধা জেলা শহরের নতুন বাজার মাছের আড়তের কেনাবেচা। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর মাছের আড়ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, গাইবান্ধা জেলা শহরের যে নতুন বাজার মাছের আড়ত, এই মাছের আড়তটি কিন্তু প্রতিদিনের মতো আজকেও সেই একেবারে ভোর কাকডাকা ভোর থেকে শুরু হয়েছে। এই বাজারটি কিন্তু প্রতিদিন এই মাছের আড়ত থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে যে মাছ ব্যবসায়ীরা এবং মাছ বিক্রেতারা তারা কিন্তু এখানে মাছ কেনাবেচা করে থাকেন। আমরা দেখছি যে আজকেও কিন্তু মাছের আড়তটিতে কিন্তু ব্যাপক পরিমাণে মাছ এসেছে। জেলা এবং জেলার বাইরের যে অন্যান্য জেলার ও উপজেলাগুলো, সেই উপজেলাগুলো থেকে কিন্তু এখানে মাছ এসে থাকে। আজকে আমরা যেটা দেখছি যে চাষের মাছের পাশাপাশি কিন্তু আজকে মাছের এই আড়তটিতে কিন্তু দেশীয় মাছের আনাগোনা বেশি। মাছ ব্যবসায়ীরা যেটা বলছেন যে খাল বিল এবং নদী নালায় কিন্তু নতুন পানি হয়েছে, এই পানির কারণে কিন্তু দেশীয় মাছের আমদানি হয়েছে এবং যে কারণে কিন্তু বাজারে দেশীয় মাছটা বেশি উঠেছে। আজকের বাজার যদি বলি যে এখানে কিন্তু রুই মাছ যেটি সেটি 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাতলা মাছ কিন্তু 240 থেকে 280 টাকা সাইজ অনুসারে বিক্রি হচ্ছে। তেলাপিয়া কিন্তু 180 থেকে 200 টাকা, পাঙ্গাস 160 থেকে 170 টাকা, শিং মাগুর মাছ কিন্তু 300 থেকে 400 টাকা যেটা দেশীয় মাছ, খালবিলের এটি কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি সরপুটি যেটি সেটি 160 টাকা থেকে 180 টাকা,
টাকা, দেশীয় পুঁটি কিন্তু 150 থেকে 160 টাকা প্রতি কেজিতে মিলছে। এই আড়তটিতে কিন্তু বিভিন্ন যারা মাছ চাষি এবং যারা মাঝি তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে মাছ সংগ্রহ করে এই বাজারে আসেন এবং এবং জেলার বিভিন্ন হাট বাজারে যারা খুচরা এবং পাইকারি বিক্রেতা তারা কিন্তু এই বাজারে আবার এসে সেই মাছ কিনে নিয়ে জেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন, যে কারণে এই মাছ বাজারটির উপরে কিন্তু ভিত্তি করে জেলার যে মাছের বাজার সেটি কিন্তু নির্ভর করে। এই বাজারে যদি মাছের দাম কম হয় তাহলে দেখা যায় যে জেলার বিভিন্ন হাট বাজারেও মাছের দাম কম হয়ে থাকে, পাশাপাশি এই বাজারে যদি মাছের দাম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু মাছের দাম একেবারে জেলার বিভিন্ন হাট বাজারও বেশি হয়ে থাকে, যে কারণে বলাই যেতে পারে যে যেহেতু এই আমরা আজকে আড়তে দেখছি যে দেশীয় মাছের যেটি আমদানি সেটি বেশি, তাতে বুঝতে পারছি যে জেলার বিভিন্ন হাট বাজারেও কিন্তু আজকে দেশীয় মাছের আমদানি বেশি হওয়ার কথা। পাশাপাশি মাছের যেটি দাম যে সেটিও কিন্তু আজকে যেটি ক্রেতা বিক্রেতা বলছেন যে অনেকটা আগের চেয়ে অনেকটা সহনশীল এবং প্রত্যেক কেজিতে কিন্তু অনেকটা কম বলেই তারা জানাচ্ছেন। পাশাপাশি দেশীয় মাছ যেটি সেটির আমদানি বেশি হয় কিন্তু মাছের দামও দেশীয় মাছের দামও কিছুটা কম বলে কিন্তু তারা বলছেন। তো এই ছিল গাইবান্ধার নতুন বাজার মৎস্য আড়ত থেকে মাছ বাজারের সর্বশেষ খবর। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হয়েছে। আজ থেকে ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এই সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে তেহরানও। এরই মধ্যে ইরানের বিভিন্ন স্থানে নতুন হামলার তথ্য মিলেছে। পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এতে আমিরাতে একজন ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে মোসাদের সঙ্গে যোগাযোগের দায়ে আইআরজিসির হেফাজতে রয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাসুদ আহমাদিনেজাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় আবারও নৌ অবরোধ কার্যকর করছে সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনী জানিয়েছে ইরানি বন্দরগামী বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজে এই অবরোধ কার্যকর হবে। তবে মানবিক সহায়তাবাহী জাহাজ এবং ইরান ছাড়া অন্য গন্তব্যে যাওয়া বাণিজ্যিক জাহাজকে পরিদর্শনের পর চলাচলের সুযোগ দেওয়া হবে। ওয়াশিংটনের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালীর অভিভাবক সবসময় ইরান ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব ইরানই পালন করবে। এরই মধ্যে ইরানের কেশম দ্বীপ এবং দক্ষিণাঞ্চলীয় শহর জামে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত হানে তেহরান। এতে আমিরাতের তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্তের পাশাপাশি ভারতীয় নিহতের খবরও মিলেছে। সামরিক সংঘাতের পাশাপাশি সামনে এসেছে নতুন এক গোয়েন্দা তৎপরতার তথ্য। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে সম্ভাব্য নেতৃত্বে আনতে গোপনে যোগাযোগ করেছিল ইসরায়েল। এজন্য মোসাদের তৎকালীন প্রধান ডেভিড ভার্নিয়া হাঙ্গেরিতে গিয়ে তার সঙ্গে বৈঠকও করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একাধিকবার তার সঙ্গে গোপন যোগাযোগ, ভ্রমণ ও আবাসনের ব্যবস্থাও করা হয়েছিল বলে দাবি করা হয়। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বর্তমানে আহমাদিনেজাদ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যদিও ইসরায়েল বা ইরান কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। সংঘাতের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। একদিনেই প্রায় 9% বেড়েছে ব্রেন্ট ক্রুডের দাম, যা প্রতি ব্যারেল $82.79 পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল 2 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জাহাজ চলাচলে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নতুন করে চাপে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার করা আইআরএস বা রাজস্ব সংক্রান্ত মামলার সমঝোতা বাতিল করেছেন এক ফেডারেল বিচারক। একই সময়ে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে সর্বাত্মক চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা $10 বিলিয়ন আইআরএস বা রাজস্ব সংক্রান্ত মামলার সমঝোতা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক ক্যাথলিন উইলিয়ামস। আদালতের রায় বলা হয়েছে, ট্রাম্প ও বিচার বিভাগ আদালতকে ব্যবহার করে বেআইনিভাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট একটি সমঝোতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।
বিচারক এটিকে সেলফ ডিলিং বা ক্ষমতার অপব্যবহারের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী ও বিচার বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন, আইসিসির কার্যক্রম পদ্ধতিগতভাবে অকার্যকর করে দিতে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে। এ লক্ষ্যে আইসিসির কর্মকর্তা ও সহযোগীদের ওপর আরও নিষেধাজ্ঞা, ভিসা সীমাবদ্ধতা এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও আদালতের তদন্তে সহযোগিতা না করার আহ্বান জানানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, মার্কিন কর্মকর্তা ও মিত্র দেশগুলোর বিরুদ্ধে তদন্ত চালিয়ে আইসিসি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বিচার ব্যবস্থার উপর নতুন চাপ তৈরি করবে। নাদিম মারজান, সময় সংবাদ। নতুন করে জেনজি আন্দোলনের মুখে নেপাল সরকার। নানা অনিয়মের মধ্যে আগুনে ঘি ঢেলেছে একজন রাইড শেয়ারিং চালকের আত্মহত্যা। এছাড়া বস্তিবাসী উচ্ছেদ এবং সরকারের কঠোর নীতির বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমেছে শত শত মানুষ। মাত্র কয়েক মাসেই পরিবর্তনের প্রতীক থেকে জনরোষের কেন্দ্রে বালেনশাহ। গত বছরের জেনজি আন্দোলন নেপালের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। দুর্নীতি ও পুরনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তরুণদের সেই আন্দোলনের পর পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হন বালেনশাহ। নতুন রাজনীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দ্রুত সংস্কারের প্রতিশ্রুতিতে তরুণদের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ক্ষমতায় আসার গল্প সময়ের মধ্যেই সেই আস্থায় চির ধরতে শুরু করে। সেই অসন্তোষ আরও তীব্র হয় ২৫ বছর বয়সী রাইড শেয়ারিং চালক গণেশ নেপালির মৃত্যুর ঘটনায়। কাঠমান্ডুর পাসপোর্ট অফিসের সামনে পার্কিং নিয়ে মহানগর পুলিশের সঙ্গে দীর্ঘ তর্কের পর মোটরসাইকেলে হুইল লক লাগানো হয় এবং জরিমানা করা হয় তাকে। এর প্রতিবাদে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন গণেশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় তাকে স্ট্রেচারের বদলে গাড়িতে তোলার ভিডিও ব্যাপক সমালোচনার ঝড় তোলে। তবে ক্ষোভ শুধু এই একটি ঘটনায় সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে চলা নদী তীরবর্তী বস্তি উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের অভাব এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকেও পরিবারগুলোকে সরিয়ে দেওয়ার নির্দেশ নতুন করে জনরোষ বাড়িয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দরিদ্র মানুষ, হকার ও বস্তিবাসীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ গ্রেপ্তার এবং মহানগর পুলিশের ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলছেন তারা। সিংহদরবার সচিবালয়ের সামনে শত শত মানুষ গণেশ নেপালের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন এবং মানবাধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন। চাপের মুখে সরকার তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং তার স্ত্রীকে চাকরি এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, এটি শুধু একটি মৃত্যুর বিচার নয়, বরং সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জনমুখী শাসনের প্রশ্ন। বিরোধী দল ও নাগরিক সমাজের অভিযোগ, প্রতিশ্রুত সংস্কারের বদলে সরকারের কর্মকাণ্ডে বাড়ছে স্বেচ্ছাচারিতা ও জনগণের সঙ্গে দূরত্ব। যে জেনজি একসময় বালেনশাহকে পরিবর্তনের প্রতীক বানিয়েছিল, সেই তরুণরাই এখন তার সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই অনেকের মতে এই আন্দোলন শুধু একটি ঘটনার প্রতিক্রিয়া নয়, বালেন সরকারের প্রতি জমে থাকা অসন্তোষের বিস্ফোরণ। নাদিম মারজান, সময় সংবাদ। প্রবাসী বাংলাদেশিদের আইনগত সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা এবং কনসুলার সেবা সম্পর্কে ধারণা বাড়াতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কনসুলেট দুবাই। উত্তর আমিরাত জুড়ে পর্যায়ক্রমে প্রবাসীদের নিয়ে আয়োজন করা হচ্ছে এসব সচেতনতামূলক সভা। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলের ৬টি আমিরাতে বসবাস করছেন প্রায় ৭ থেকে ৮ লাখ বাংলাদেশি। তবে স্থানীয় আইনকানুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা কিংবা কনসুলার সেবা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে অনেক প্রবাসীকেই নানা ধরনের জটিলতায় পড়তে হয়। কখনো আইনি জটিলতা, আবার কখনো সঠিক তথ্যের অভাবে ভোগান্তির শিকার হন তারা। এইসব সমস্যা কমাতেই সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কনসুলেট দুবাই। এরই অংশ হিসেবে ফুজাইরা, দিব্যা ও উম্মুল কোয়েনে প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কনসুলেটের কর্মকর্তারা। পর্যায়ক্রমে উত্তর আমিরাতের সব এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। প্রবাসীরা এই সভাগুলোকে খুব ভালোভাবে নিয়েছে এবং আমরা আশা করি সামনের দিনগুলোতে এই ধরনের সভাগুলো যদি আমরা ধারাবাহিক এবং অব্যাহতভাবে করতে পারি, সামনের দিনগুলোতে আমরা
হয়তো এর সুফল পাবো। সভাগুলোতে ই পাসপোর্ট, প্রবাসী কল্যাণ কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন কনসুলার সেবা পাওয়ার প্রক্রিয়া তুলে ধরা হচ্ছে। পাশাপাশি স্থানীয় আইন মেনে চলা, অপরাধ থেকে দূরে থাকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়া এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে প্রবাসীদের করণীয় সম্পর্কেও দিক নির্দেশনা দেয়া হচ্ছে। এদেশের আইন কানুন বিধিবিধান মেনে চলার পরামর্শ দেওয়া সহ তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম যাতে তারা অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করে এবং এই দেশের আইনি কাঠামোর মধ্যে থেকে যাতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে সেই লক্ষ্য নিয়ে আমরা তাদেরকে সচেতন করছি। প্রবাসীদের মতে অতীতে কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। কনসুলেটের এই উদ্যোগ প্রবাসীদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে সহায়তা করবে। একই সঙ্গে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে বলেও মনে করেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবে প্রবাসীদের কনসুলার সেবা, পাসপোর্ট জটিলতা এবং দূতাবাসের কার্যক্রম নিয়ে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় দূতাবাসের বিরুদ্ধে ওঠা অনিয়ম দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত এই মত বিনিময় সভায় প্রবাসী কল্যাণ, কনসুলার সেবা এবং বাংলাদেশ সৌদি আরবের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় প্রেস উইংয়ের দ্বিতীয় সচিব মোহাম্মদ নুরুল আমিনও উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বলেন, দূতাবাসের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তিনি নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। আমার মনে হচ্ছে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা যদি দিতে পারবে তাহলে এটা সমাধান হবে না। এখন সন্ত্রাসীরা বুকগুলো ফোন করে পরের দিন আবার সেখানে দাঁড়ায় গেছে, দাঁড়ায় তারা আবার সেখান থেকে একই জায়গায়, একই স্পটে, একই প্লেসে। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। এবার খেলার খবর। বিশ্বকাপের শেষ 4 দলের মহারণের অপেক্ষায় ফুটবল বিশ্ব। প্রথম সেমিতে ফ্রান্স স্পেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা সবার। লা রোহাদের শক্তি, পাসিং আর টিম অ্যাটাক, অন্যদিকে গতি ও দ্রুত কাউন্টার অ্যাটাকের সক্ষমতায় আত্মবিশ্বাসী লেস ব্লোস। এদিকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলা মেসির হাতে আরও একবার শিরোপা দেখার স্বপ্ন আর্জেন্টিনার সমর্থকদের। তবে কেইন, বেলিংহামের ফর্ম এবং ইংল্যান্ডের শক্তিশালী মিডফিল্ডের চ্যালেঞ্জ সামলে আর্জেন্টিনার ফাইনালে ওঠা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। 48 দলের বিশ্বকাপ 1 মাসেরও বেশি সময়ের লড়াই। কত নাটক, অঘটন, চমক আর ইতিহাস। স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকা বিশ্বকাপে এখন বাকি শুধু শেষ 4-এর লড়াই। প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইউরোপের 2 পরাশক্তি স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট জুড়ে স্পেন খেলেছে সবচেয়ে ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল। বলের দখল, দ্রুত পাসিং আর ইয়ামাল, ওয়ারজাবাল, অলমোদের আক্রমণ তাদের বড় শক্তি। অন্যদিকে ফ্রান্সের বড় শক্তি এমবাপ্পে, দেমবেলে ও অলিসেদের গতি, শারীরিক সক্ষমতা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। ফ্রান্সের যে ফরওয়ার্ড আছে এদেরকে আটকানোটা আসলে স্পেনের জন্য একটা বড় কাজ হয়ে দাঁড়াবে ওই ম্যাচটাতে। টেকনিক্যালি আমরা যদি কনসিডার করি, স্পেন কিন্তু অন্য দলের মতো তাদেরকে এতটা স্পেস অফার করবে বলে আমরা মনে করতেছি না। ওরা খেলা হচ্ছে কেমিস্ট্রি নির্ভর ফুটবল। অ্যাটাকিং আউটপুটের কথা চিন্তা করলে আমরা বলবো দেশাম ইজ মোর এফিশিয়েন্ট। আর আমরা যদি বলি যে ওভারঅল দ্য কন্ট্রোল অফ দ্য গেম, এই জায়গাটাতে ফুয়েন্তে এখন পর্যন্ত বেশি এফেক্টিভ। দ্বিতীয় সেমিফাইনালে অপেক্ষা করছে আরেকটি হাই ভোল্টেজ লড়াইয়ের। আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড। নকআউট ম্যাচে আর্জেন্টিনার অভিজ্ঞতা, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় স্ক্যালনির কৌশল এবং মেসির নেতৃত্ব বড় শক্তি। অন্যদিকে ইংল্যান্ডের ভরসা হ্যারি কেইন, জুড বেলিংহ্যামের ফর্ম এবং শক্তিশালী মিডফিল্ড। আমার মনে হয় যে ইংল্যান্ড একটা ভালো চ্যালেঞ্জ দিবে। প্রিভিয়াস যে ম্যাচগুলো গিয়েছে, ছোট টিম হোক, মাঝারি টিম হোক, প্রত্যেকটা ম্যাচই স্ট্রাগল করে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। ইংল্যান্ডের যে মিডফিল্ড আমরা যদি বলি, ইংল্যান্ডের মিডফিল্ড দেখেন বেলিংহাম, অ্যান্ডারসন এবং তার সঙ্গে যদি আমরা কনসিডার করি ডেক্ল্যান রাইস। হ্যাঁ, এই যে কম্বিনেশনটা পৃথিবীতে এই মুহূর্তে ম্যাচ করার মতো মিডফিল্ড শুধু আমি বলবো যে স্পেনের আছে। সেমিফাইনালে সবচাইতে দুর্বল ডিফেন্স ইংল্যান্ডের এবং সবচাইতে শার্প অ্যাটাক ফ্রান্সের, তারপর আর্জেন্টিনার আমরা বলবো। স্কালোনি কোন অ্যাপ্রোচে যায়? স্কালোনি যদি আবারও সেই সেন্ট্রাল ওভারলোড অ্যাপ্রোচে যায়, 4-4-2, 4টা মিডফিল্ডার খেলায়, সেন্ট্রাল মিডফিল্ডার,
এই ম্যাচ তাহলে ইংল্যান্ড জিতবে। এবারের বিশ্বকাপ যেমন জন্ম দিয়েছে নতুন নায়ক, তেমনি বিদায়ও জানিয়েছে একটা প্রজন্মকে। রোনালদো, নেইমার, মদ্রিজদের অধ্যায় শেষ হয়েছে, আর কোটি ভক্তের চোখ এখন মেসির দিকে। আর্জেন্টাইন মহাতারকার হাতে আরও একটা শিরোপা দেখার স্বপ্নে বুঁদ ভক্তরা। তবে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন আসরের অন্যতম সেরা। আমি মনে করবো যে আর্জেন্টিনা জিতবে, কারণ তারা অনেক হার্ড খেলতেছে। দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবার শেষ হাসিটা ফ্রান্সই আসবে। সেমিতে ওঠা 4 দলেরই শোকেসে রয়েছে বিশ্বকাপ ট্রফি। সেমিফাইনালে কাউকে হট ফেভারিট বলার সুযোগ নেই। এখানে পার্থক্য করে দিতে পারে একটা মুহূর্ত, একটা ভুল, কিংবা একজন তারকার জাদুকরী নৈপুণ্য। একদিকে নতুন নায়ক হওয়ার স্বপ্ন, অন্যদিকে একটা প্রজন্মের শেষ বিশ্বকাপের গল্প। 48 থেকে বাকি কেবল এখন 4টি দলে, আর ওই স্বপ্নের ফাইনালে খেলে কোন 2 দল, সেটা দেখার জন্য অপেক্ষায় পুরো বিশ্ব। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ ভেন্যু টেক্সাসের ডালাসে অনুশীলন করেছে স্পেন। লুই দে লা ফুয়েন্তে শিষ্যদের ফিটনেস, স্ট্রেচিং ও বলের উপর নিয়ন্ত্রণ ঠিক রাখতে ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। এদিকে ডালাসে পৌঁছেছে ফ্রান্স দলও। হোটেলের বাইরে সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন এমবাপ্পে, দেম্বেলেরা। টেক্সাসের ডালাসের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বাস পৌঁছাতেই সমর্থকদের গর্জন। এমবাপ্পে, দেম্বেলেদের নাম ধরে ডেকে ভক্তরা জানান দিলেন তাদের পাশে আছেন। টানা তৃতীয়বারের মতো শেষ 4-এ ওঠা ফরাসিরা যে কতটা নির্ভর তা এই চিত্রই বলে দেয়। বাস থেকে একে একে নামলেন এমবাপ্পে, মাইক মেনিয়ান, চুয়ামিনি, কুন্দে, কান্তে সহ বাকি সদস্যরা। তাদের পা মাটিতে রাখতেই সমর্থকদের নাম ধরে ডাকাডাকি। ফুটবলাররাও তাদের ডাকে সাড়া দিলেন। হাত নেড়ে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে হোটেলে প্রবেশ করলেন ফুটবলাররা। ফরাসিরা যখন ডালাসে পা রেখেছেন, অন্যদিকে তখন ঘাম ঝরিয়েছে স্পেন। ডালাসে আবহাওয়া থাকে উষ্ণ ও আর্দ্রতায় ঘেরা। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানিয়ে নিতে হবে স্প্যানিশদের। এই ভেন্যুতে শেষ 16তে খেলাই একটু স্বস্তি দিতেই পারে তাদের। ডালাস কটন বল স্টেডিয়ামে অনুশীলনের শুরুতে মাঠে প্রবেশ করেন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা, যেখানে প্রস্তুতি চলেছে ফাইনাল ম্যাচের বল অ্যাডিটাজের ট্রিওনরা দিয়ে। অনুশীলনে গ্রিমালদো, ভিক্টরদের নিয়ে স্ট্রেচিং দিয়ে প্রস্তুতি শুরু করেন ফুয়েন্তে। এরপর নিজেদের গতি ও শক্তি বাড়াতে অনুশীলনে যুক্ত হন ইয়ামাল, রদ্রি ও মিকেল মেরিনো। স্পেনের আক্রমণ ভাগের লাইনের ফুটবলারদের এই অনুশীলন ফ্রান্সের গতির সঙ্গে টেক্কা দিতে নিজেদের প্রস্তুত করা। নিকো উইলিয়ামস, ইয়ামালদের সঙ্গে আক্রমণ ভাগের তারকারাও নিজেদের ঝালিয়ে নিয়েছেন ভালোভাবে, যেখানে কৌশলী স্পেনের ফুটবলাররা দক্ষতা বাড়িয়ে নিয়েছেন নিখুঁত রিসিভিং ও পাসিংয়ে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। ইউরো 2024-এর পর এবার ফিফা বিশ্বকাপের মহামঞ্চ। ভেন্যু বদলে গেলেও সেমিফাইনালের সেই চিরচেনা রোমাঞ্চ নিয়ে আবারও মুখোমুখি ফ্রান্স আর স্পেন। ডালাসে গতি আর কৌশলের চরম পরীক্ষা দিতে হবে 2 দলকেই, যেখানে দিদিয়ের দেশমের বিধ্বংসী কাউন্টার অ্যাটাকের মুখোমুখি হবে দে লা ফুয়েন্তের ধীরস্থির ফুটবল। দেখা যাবে 2 ভিন্ন ধারার ফুটবল দর্শনের সংঘর্ষ। কাগজে কলমে লড়াইটা ফ্রান্স আর স্পেনের, কিন্তু ডাগআউট থেকে এই ম্যাচের মধ্যমণি 2 মাস্টারমাইন্ড, দিদিয়ের দেশম এবং লুই দে লা ফুয়েন্তে। আধুনিক ফুটবলের পরিভাষায় 2 মায়েস্ট্রোর ট্যাকটিক্যাল যুদ্ধ হতে চলেছে এটিএনটি স্টেডিয়ামে। ফ্রান্স খেলছে 4-2-3-1 ফরমেশনে। শুরুর দিকে চুয়ামেনি থাকলেও আপাতত কোনে আর রাবিও মাঝমাঠে ভারসাম্য রাখছেন, আর তাদের সামনে দেমবেলে, অলিস, দুয়ের ত্রয়ী মিলে তৈরি করছেন এমন এক আক্রমণ ভাগ যা এই বিশ্বকাপে প্রতিপক্ষের রক্ষণে সবচেয়ে বেশি ভীতি ছড়িয়েছে। সবার সামনে এমবাপ্পে, এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। 6 ম্যাচে 16 গোল করা এই দল প্রতিপক্ষকে শুধু চাপেই রাখে না, বল দখলে না রেখেও দ্রুত ট্রানজিশনে গোল বের করে আনতে সক্ষম। স্পেন সেই চিরচেনা টিকিটাকা থেকে সরে এসে এবার খেলছে অনেক বেশি নিয়ন্ত্রিত, ধীর আর পরিণত ফুটবল। রদ্রি আর পেদ্রি মাঝমাঠে বল ধরে রাখেন, আর দলটার আসল শক্তি রক্ষণে। 5 ম্যাচে মাত্র 1 গোল হজম, যা এই বিশ্বকাপের সেরা রক্ষণ। তবে আক্রমণে তারা এখনো পুরো ছন্দে ওঠেনি। লামিনে ইয়ামাল চোট কাটিয়ে ফিরলেও গ্রুপ পর্বের পর আর গোলে অবদান রাখতে পারেননি। শেষ 2 ম্যাচেই বদলি মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোল স্পেনকে বাঁচিয়েছে। দেশমের পরিকল্পনা স্পষ্ট, মাঝমাঠ সংক্ষিপ্ত রেখে আক্রমণের সর্বোচ্চ বিনিয়োগ আর প্রতিপক্ষকে গতির মুখে ফেলে দেয়া। অন্যদিকে দে লা ফুয়েন্তে খেলছেন ধৈর্যের খেলা, নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেরিতে আঘাত হানা। ইতিহাস অবশ্য স্পেনের পক্ষেই কথা বলছে। ইউরো 2024 সেমিফাইনাল আর 2025 নেশনস লিগেও তারা ফ্রান্সকে হারিয়েছে অবলীলায়।
ফ্রান্স জিততে চাইলে রদ্রি পেদ্রি জুটিকে বল ধরতে না দিয়ে দ্রুত প্রেসিং করতে হবে, আর এমবাপে দেমবেলেদের গতি কাজে লাগিয়ে স্পেনের রক্ষণ ভাঙতে হবে ট্রানজিশনে। স্পেনের জন্য চ্যালেঞ্জ হবে তাদের সলিড রক্ষণ ধরে রাখা এবং ইয়ামালকে জ্বলে উঠতে দেয়া, যাতে ফ্রান্সের উপর মানসিক চাপ তৈরি করা যায় গত 2 সাক্ষাতের স্মৃতি দিয়ে। সব মিলিয়ে এটা হতে যাচ্ছে আক্রমণ বনাম নিয়ন্ত্রণের এক ধ্রুপদী লড়াই। কে জিতবে সেটা নির্ভর করবে কোন দল নিজেদের পরিকল্পনায় বেশি স্থির থাকতে পারছে তার উপর। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মিসবাউল আলিফ। ধন্যবাদ মনির। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।